আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছো। সো অনেকদিন পর আমাদের এইচএসসি ম্যাজিস্ট্রি সিরিজের যে সিকিউ সাজেশন ক্লাস এবং এমসিকিউ ক্লাস সেটা কিন্তু ভাইয়া কেমিস্ট্রির জন্য আবারও শুরু করতে যাচ্ছি। ভাইয়া হচ্ছে একটু নিজের পড়াশোনা এবং 28 ডে কেমিস্ট্রি প্রো। তোমরা জানো যে এই কোর্সের মধ্যে কিন্তু আমরা পুরো কেমিস্ট্রি মাত্র 28টা ক্লাসের মধ্যে গোছাই ফেলছি এবং সেই সবগুলা ক্লাস এখন ওয়েবসাইটে আছে। সবাই কিন্তু ভর্তি হচ্ছে। তোমাদের এখনো যাদের কেমিস্ট্রিতে সমস্যা আছে তোমরা কিন্তু ভর্তি হতে পারো। সো ভাইয়া সব ব্যস্ততা কাটায় এখন কিন্তু আবারও ইউটিউবে ফিরতেছি এবং তোমাদের জন্য এই ম্যাজিস্ট্রিটা ঈদের আগেই ভাই ইনশাল্লাহ কমপ্লিট করে দিব। এবং তোমাদের জন্য কিন্তু ভাই অলরেডি ফেসবুকে অ্যানাউন্স করছে, আমাদের ফেসবুক গ্রুপ যেটা ব্যাচেলর অফ বায়োলজি, সেখানে যে তোমাদের জৈব যৌগটা এরকম সিকিউ সাজেশন ক্লাস না দিয়ে আমরা যেটা করব, তোমাদের জৈব যৌগ ভাইয়া পড়াই দিব একটা ক্লাসেই সব সিকিউ। সো যারা অ্যান্সার করবা ওই একটা ক্লাস খুব ভালো মতো করবা। এরপরে হচ্ছে তুমি মেন বই যদি আগে কখনো পড়ে থাকো তাহলে দাগানো লাইনগুলো একবার রিভাইজ দিবা, অনুশীলনীটা প্র্যাকটিস করবে একবার। ভাইয়া কিন্তু এমসিকিউর ক্লাস আছে অর্গানিকের উপরে, তারপরেও ভাইয়া আবারও তোমাদের জন্য বোর্ড স্ট্যান্ডার্ড এমসিকিউর ক্লাস নিব। তবে ভাইয়া যে 125টা এমসিকিউ ক্লাস আছে ওটা করলেই মোর দেন এনাফ, কারণ এখানে সব টাইপের এমসিকিউ আছে। ঠিক আছে? সো এই হচ্ছে মোটামুটি অ্যানাউন্সমেন্ট, যেহেতু অনেকদিন পর আসছি। সো আজকে আমরা পড়বো হচ্ছে পরিমাণগত রসায়নের সিকিউ সাজেশন, যেটা যে পরিমাণগত রসায়নে কোন টপিকগুলো পড়লে তুমি দুইটা সিকিউ বা 20 মার্কস 100% কমন পাবা যদি তুমি ক খটা ভালো মতো পারো। এবং ক খ এর উপরে কিন্তু ভাইয়া ক্লাসে চিন্তা ভাবনা করতেছি, কারণ এই পার্টটা অনেক 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 বেশি সমস্যা করে পরীক্ষাগুলোর আগে। সো চেষ্টা করতেছি তোমাদের ক খ যদি একটা সাজেশন ক্লাস দেওয়া যায়, তোমাদের ক খ পড়ায় দেওয়ার কিছু নাই, বাট ক খ যদি একটা সাজেশন দেওয়া যায় যে ভাইয়া অনেক ক খ আমি কয়টা পড়বো, সো এরকম একটা সাজেশন পিডিএফ বা একটা সাজেশন ক্লাসে সবগুলো ক খ দেখাই দিলাম কোন চ্যাপ্টারে কি কি আছে। ঠিক আছে? সো এরকম একটা ক্লাস নেওয়ার ইচ্ছা আছে। সো চলো আমরা হচ্ছে আজকের যে ক্লাসটা পরিমাণগত রসায়নের সিকিউ সেশন সেখানে যাই। সো আমরা প্রতিদিন কিন্তু বা সবগুলো ক্লাসে একটা জিনিস দেখতেছি যে ওই চ্যাপ্টারটাতে মূলত কি কি টপিক আছে আসার মতো। সো তুমি যদি দেখো যে এই চ্যাপ্টারটা শুরুর দিকে কি আছে ভাইয়া, এই চ্যাপ্টার শুরুর দিকে তোমার রাসায়নিক বিক্রিয়া এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট মোল সংক্রান্ত ম্যাথ গুলা তোমাদের আছে, তাই না? বলবে এত গ্রাম তোমার হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড থেকে কার্বন ডাইঅক্সাইড কত লিটার হবে, কত গ্রাম হবে, কয়টা অণু হবে, এই টাইপের কোশ্চেন গুলো তোমরা অনেক ফেস করো। এবং এই পার্টটা, এই যে মোল সংক্রান্ত যে পার্টটা অর্থাৎ এন রিলেটেড যত ম্যাথ আছে, এই পার্টটা কিন্তু এমসিকিউতে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা যখন এমসিকিউর ক্লাসটা করব, এই সিকিউ সাজেশন ক্লাসের পরে কিন্তু পরিমাণগত রসায়ন এমসিকিউ ক্লাসটা আসবে, তো সেখানেও কিন্তু আমরা দেখবো যে এই পার্টটা থেকে কতগুলো এমসিকিউ আসে। সেটা কিন্তু এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এইটার ম্যাথ তোমাকে সিকিউতে ডিরেক্ট দেয় না, বাট ওই যে বিভিন্ন ম্যাথ করতে গেলে সেখানে স্লাইডলি কিন্তু এটাকে ইউজ করতে হয়। ঠিক আছে? সেটা কিন্তু তোমার ইউজ করতে হয়, বাট এটা থেকে ডিরেক্ট সিকিউ আসে না। রাসায়নিক বিক্রিয়া থেকে আগে কিন্তু তোমার হচ্ছে সিকিউ আসতো। তুমি যদি হচ্ছে 15-16 সালের দিকে কোশ্চেন দেখো, একটা দুইটা সিকিউ কিন্তু আসতো, এখন একদমই আসে না বললেই চলে। তবুও তুমি 15-16 সালের কিছু সিকিউ দেখে চাইতে পারো যে একটা দুইটা, তবে এগুলো খুবই ইজি। তুমি রাসায়নিক বিক্রিয়া লিখলে সমতা করলেই ম্যাথ করে আসতে পারবা, কোনো সমস্যা নেই। ঠিক আছে? সো এই যে এই পার্টটা কিন্তু এখন মোটামুটি এমসিকিউর পার্ট হয়ে গেছে। ঠিক আছে? সিকিউতে খুবই রেয়ারলি এখান থেকে কোশ্চেন আসে। সিকিউতে আসে কই থেকে? সিকিউতে একটা কোশ্চেন মাস্ট বি থাকবে 3 মার্কের জন্য, সেটা হচ্ছে এই ঘনমাত্রা টপিকটা থেকে। সিকিউতে মাস্ট বি একটা কোশ্চেন থাকবে, তুমি যেই বোর্ডেরই হও, অথবা তোমার যে কোনো 4টা কোশ্চেন যে আছে দুইটা সিকিউর মধ্যে, গ ঘ যে 4টা কোশ্চেন টোটাল, সেখানে কোনো না কোনো জায়গায় তোমাকে ইউজ করতেই হবে। সেটা হচ্ছে ঘনমাত্রা রিলেটেড যা কিছু আছে। তোমরা জানো যে ঘনমাত্রায় তোমার কোশ্চেন দিবেই একক দিয়ে পেঁচায়। ঘনমাত্রায় তোমরা জানো এস আমরা মোলাইটিতে বের করতে পারি, এস আমরা পার্সেন্টে বের করতে পারি, আবার পার্সেন্টের মধ্যে ভেরিয়েন্ট আছে, আমরা ডাব্লিউ বাই ভি করতে পারি যেটা সব থেকে পপুলার। আরেকটা কিন্তু আছে পার্সেন্ট ডাব্লিউ বাই ডাব্লিউতে আমরা প্রকাশ করতে পারি। আবার আমরা জানি আমরা কিন্তু এগুলাকে পিপিএম, পিপিবি এন্ড পিপিটি এগুলাতেও ইউজ করতে পারি। সো এই পার্টটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আবার এই এস আণবিক ভর এবং আয়তন মিলাই কিন্তু একটা সূত্র আছে, সেটা হচ্ছে W is equals to SMV divided by 1000। এই ফর্মুলাটা কিন্তু তোমাকে ইউজ করতে হবে যদি টাইট্রেশন রিলেটেড কোনো কোশ্চেন আসে। দেখো ঘ নাম্বারে এখান থেকে কিন্তু ইউজ করতে হয়। সো এই যে ঘনমাত্রা রিলেটেড যা কিছু আছে সব কিছু কিন্তু তোমাকে অবশ্যই জানতে হবে, কারণ সিকিউতে কোশ্চেন তো থাকবেই। যদি কোশ্চেন নাও থাকে, যে কোশ্চেন থাকবে তার ভিতরে তোমাকে এগুলাকে ইউজ করতে হবে। ঠিক আছে? এরপরে কি আসে ভাই? এরপর আসে অ্যাসিড ক্ষার প্রশমন, যেই টপিকটা আছে যে ভাই শক্তিশালী অ্যাসিড এবং শক্তিশালী ক্ষার টাইট্রেশন করলে পিএইচটা কততে থাকবে,
তাদের প্রশমন বিন্দুতে আমরা কোন নির্দেশক ব্যবহার করব, তাদের গ্রাফটা দেখতে কেমন হবে, তাদের পিএইচটা কিভাবে চেঞ্জ হবে সেটা গ্রাফিক্যালি তোমাকে দেখাইতে বলতে পারে। এই টাইপের কোশ্চেন কিন্তু আসে অ্যাসিড ক্ষার প্রশমন থেকে, এবং অবশ্যই তোমাকে কিন্তু সেই গ্রাফগুলো শিখতে হবে। আমি একটু ডিটেইলস আলোচনা করব, প্রথম দিকে একটু জেনে যাই। ভাই জারণ বিজারণ যে টপিকটা আছে এটা তো তোমরা জানোই 100% সিকিউ আসবেই আসবেই আসবে, সেটা তোমরাও বলতে পারবা যে ভাই জারণ বিজারণ তো আমরা জানি সিকিউ আসবে, সেটা নিয়ে আমরা হচ্ছে জাস্ট কি আসবে সেটা নিয়ে ডিটেইলসে কথা বলবো। জারণ বিজারণ আসবে নিয়ে আর কোনো কিছু বলার দরকার নাই, এবং এই সম্পর্কিত ম্যাথ তো আসবেই, এবং হচ্ছে মাঝে মধ্যে জারণ বিজারণ ম্যাথের ভিতরে কিন্তু আয়োডিমিতি এবং আয়োডোমিতিও দিয়ে দিতে পারে। তোমরা এই টপিকটাকে অনেকেই ইগনোর করে চলে যাও, পড়ো না, বলো এটা শর্ট সিলেবাসের বাইরে, বাট এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। 9টা বোর্ডের মধ্যে 1টা বা 2টা বোর্ডে কিন্তু আয়োডিমিতি ডোমিতি দিয়ে দিবে, তখন কিন্তু পাগল হয়ে যাবা যে ভাইয়া কেন পড়লাম না, আমার তো 20টা মার্ক শেষ। ঠিক আছে, আচ্ছা চলো এবার হচ্ছে আমরা একটু বোর্ডে কিরকম সিকিউ এমসিকিউ টপিকগুলো থেকে আসে সেটা একটু দেখি। তো এই যে যেটা বলছিলাম যে ভাইয়া এখানে কি আছে, ভাই এখানে আমি আগে থেকেই বলছি সবসময় যে 2017 সাল থেকে 2023 সাল পর্যন্ত তোমাদের 24 সালে কিন্তু কেমিস্ট্রি পরীক্ষা হয় নাই, তার আগে তোমাদের আন্দোলন শুরু হলো জুলাই আন্দোলন, তখন তার পরীক্ষা হয় নাই। সো এই যে গত 6 বছরের কোশ্চেন গ্রাফটা যদি দেখো, তাহলে এই যে রাসায়নিক বিক্রিয়া আর মোল সংক্রান্ত যে ম্যাথগুলো আছে এখান থেকে প্রপার সিকিউ কখনোই আসে নাই। ভাই এই 7 সংখ্যাটা কি, 7 সংখ্যাটা হচ্ছে এরকম যে ধরো এই কনসেপ্টটাকে তোমাকে কোন একটা গ ম্যাথ ইউজ করতে হয়েছে, ওটা আমরা এখানে এক হিসেবে কাউন্ট করছি, আবার রাসায়নিক বিক্রিয়ার একটা কনসেপ্ট ইউজ করতে হয়েছে, ওটাকে আমরা আরেক হিসেবে কাউন্ট করছি। এইভাবে তুমি চিন্তা করে দেখো মাত্র 60টা জায়গায় ওর কন্ট্রিবিউশন আছে। সো সিকিউতে কিন্তু এটা খুবই রেয়ারলি আসে, বাট একটু দেখো এমসিকিউ কিন্তু খুব 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 পরিমাণে আসে, অর্থাৎ মাস্ট বি এমসিকিউ আসবে, এবং এমসিকিউ কিন্তু মাস্ট বি এই টপিকটা থেকে আসবেই, একদম ধরা টপিক আসবেই। এবার আসো হ্যাঁ, এই যে সিকিউ টপিকই দুইটা, ঘনমাত্রা টাইট্রেশন আর অ্যাসিড ক্ষার প্রশমন, গ্রাফ রিলেটেড কোশ্চেন গুলা এখান থেকে একটা সিকিউ করে। এই দেখো এখান থেকে প্রায় 46টার মতো সিকিউ আসছে, এমসিকিউ দেখো 55টার মতো এমসিকিউ আসছে। ভাইয়া 55টার মতো এমসিকিউ, এই ঘনমাত্রা টপিকটা তোমরা জানো এমসিকিউ তে কত বেশি ইম্পর্টেন্ট। তোমাকে বলে এত পার্সেন্ট সোডিয়াম হাইড্রোক্সাইড ঘনমাত্রা কত, এত পার্সেন্ট এইটা পিপিএম এ কত, এত পার্সেন্ট পিপিএম এত, তাহলে ঘনমাত্রা কত, এই টাইপের কোশ্চেন কিন্তু প্রচুর পরিমাণে দেখো। তাহলে এগুলা কিন্তু এমসিকিউর জন্য অনেক ফেমাস। কোন নির্দেশক ব্যবহার করতে হবে, কত পিএইচে কোন নির্দেশক, ডিরেক্ট মুখস্থ আছে, কোন নির্দেশক কি কালার দেখায়, ডিরেক্ট মুখস্থ আসে। সো এগুলো কিন্তু এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ জারণ বিজারণ, হ্যাঁ কোনটা জারণ বিক্রিয়া কোনটা বিজারণ বিক্রিয়া, কে ইলেকট্রন ত্যাগ করলো, কে জারক, কে বিজারক, কে জারিত, কে বিজারিত, এই টাইপের কোশ্চেন আসে না? সেই টাইপের এমসিকিউ কিন্তু তুমি প্রচুর দেখবা। সো দেখো এখান থেকে এমসিকিউ সব থেকে বেশি পরিমাণ আসছে, এখান থেকে এমসিকিউ কিন্তু সব থেকে বেশি পরিমাণ আসছে। এবং এখানে কিন্তু একটা টপিক না, জারণ বিজারণ আছে, জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ করা, তারপরে তোমার হচ্ছে সেখানে তুল্য সংখ্যার কনসেপ্ট আছে যে কে কটা ইলেকট্রন ত্যাগ করে কটা ইলেকট্রন নেয় সেইটা, এবং এই সম্পর্কিত যে ম্যাথগুলা সেগুলা কিন্তু আসে যে এত ml পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে আমরা কত গ্রাম আয়রনকে জারিত করতে পারবে, এই টাইপের কোশ্চেন আসে। এবং লাস্টলি হচ্ছে আমাদের সেই ইগনোরের দুটো টপিক যেটা আমরা পড়ি না অনেকে, কঠিন ভাবি, যে আয়োডিমিতি এবং আয়োডোমিতি, এই দুটো টপিক। এবং এগুলো থেকে কিন্তু প্রায় 41টা মতো সিকিউ আসছে, মানে তুমি ধরে রাখতে পারো সিকিউ আসবে হচ্ছে এই ঘনমাত্রা অ্যাসিড ক্ষার প্রশমন আর হচ্ছে জারণ বিজারণ থেকে, এই দুটো টপিক থেকেই সিকিউ আসবে, এই দুটো টপিক থেকেই সিকিউ আসবে। ঠিক আছে, এদের টপিক থেকে সিকিউ আসবে। এই যে এই অ্যাসিড ক্ষার যেটা আছে, এই অ্যাসিড ক্ষার এখান থেকে খুবই কমন একটা কোশ্চেন আসবে, সেটা হচ্ছে মিশ্রণের প্রকৃতি। আমরা এটা রাসায়নিক পরিবর্তনও দেখবো, এই কোশ্চেনটা কিন্তু খুবই ফেমাস। মিশ্রণের প্রকৃতি, মিশ্রণের প্রকৃতি, এই একটা কোশ্চেন বলে দিলাম। এই একটা কোশ্চেন কিন্তু অ্যাসিড ক্ষার টাইট্রেশন থেকে আসবে, গ্রাফ বাদে বা অন্যান্য কোশ্চেনগুলো বাদে। সো এটা দেখলাম আমরা হচ্ছে বোর্ড কোশ্চেন, কোন টপিক থেকে কি কোশ্চেন আসবে। চলো এবার আমরা ডিটেলসে দেখি কিভাবে কোশ্চেন আসবে, কেমনে অ্যান্সার করব, কিভাবে অ্যান্সার করলে হাইয়েস্ট মার্ক পাওয়া যাবে। চলো আমরা হচ্ছে সেই জিনিসটাতে যাই। সো প্রথমে আসা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া মোল সংক্রান্ত। সো এই জিনিসটা কিন্তু এমসিকিউতে সব থেকে বেশি পরিমাণে ইউজ করতে হবে। সো আমরা দেখবো এমসিকিউর জন্য কিভাবে আমরা হচ্ছে এই জিনিসটা পড়বো। সো তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে যে মোল সংক্রান্ত যতগুলো ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলো অবশ্যই যখনই তুমি হচ্ছে পরিণত রসায়ন এমসিকিউ করবা বা চ্যাপ্টার রিভাইজ দিবা, অবশ্যই সূত্রগুলো পড়ে ফেলবা, কারণ কেমিস্ট্রিতে কিন্তু সূত্র কম। তুমি যদি ফিজিক্স আর ম্যাথের কথা তুলনা করো, কেমিস্ট্রির সূত্র অনেক কম সেই তুলনায়। সো তুমি যে কটা সূত্র আছে খুব ভালো মতো অ্যাপ্লিকেশন সহ পড়ে যাওয়া। সো কি কি সূত্র আছে, হ্যাঁ মোল সংক্রান্ত সূত্রের মধ্যে তুমি দেখো যে n = W ডিভাইড বাই M ইকুয়ালস টু, ভাই আমরা কি লিখতে পারি, আমরা যদি এসটিপি তে আয়তন চিন্তা করি তাহলে লিখতে পারি V ডিভাইড বাই
22.4 লিটার। এবং অবশ্যই যে পাশেগুলো মনে রাখবা, তাহলে তোমার মনে থাকবে যেটা কি এসটিপি না অ্যাসিটিপি। আবার তুমি যদি অ্যাসিটিপি কারো হচ্ছে আয়তন জানো, তাহলে তুমি কি করবা 24.789 লিটার দ্বারা ভাগ করবা, তাহলে তুমি কি পেয়ে যাবা তার অ্যাসিটিপিতে যে মোল সংখ্যা সেটা তুমি হচ্ছে পেয়ে যাবা। এরপরে তুমি কি জানো যে অণু অথবা পরমাণুর সংখ্যা এক্স, অথবা অনেকে এটাকে বড় হাতের এন দ্বারা পড়ো, একটাতে পড়লেই হলো, সেটা হচ্ছে অণু অথবা পরমাণুর সংখ্যা বের করতে গেলে লাগে ডিভাইড বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো। আবার আমরা এই এন সমান সমানই কিন্তু লিখতে পারি ঘনমাত্রা এস ইনটু আয়তন। এইখানে একটা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট যে ভাইয়া আয়তনটা অবশ্যই লিটারে, আয়তনটা অবশ্যই লিটারে। এস এবং ভি গুণ করলে মোল আসে তখনই যখন আয়তনটা তুমি লিটারে বসাবা এমএল এ না। এন্ড এই যে দুইটা সূত্র W ডিভাইড বাই M, এখানে আছে ভর এবং আণবিক ভর, এখানে আছে ঘনমাত্রা এবং আয়তন, এই দুইটা জিনিসকে এক করেই কিন্তু সেখান থেকেই সূত্র আসে যে ভাইয়া W ইজ ইকুয়ালস টু, দেখো M ওই পাশে চলে গেলে SMV, এন্ড এরপরে ভিটাকে আমরা যদি হচ্ছে ml এ নিয়ে যাই তখন একটা 1000 দ্বারা ভাগ করতে হয়, এন্ড সেখান থেকে সূত্র আসে যে ভাইয়া W ইজ ইকুয়ালস টু SMV ডিভাইড বাই 1000। এই যে ফর্মুলাটা তোমরা পড়ো সেটা কিন্তু আলটিমেটলি এই ফর্মুলাটা আর এই ফর্মুলাটাকে এক করে সেখান থেকে আসে। আশা করি বুঝতে পারছো। এই ফর্মুলাগুলো অবশ্যই যখন পড়তে যাবে তখন লাগবে, কারণ এটা এমসিকিউতে আসবে, এটা কিন্তু সিকিউতে কোনো না কোনো জায়গায় তোমাকে ইউজ করতে হবে। যেমন তুমি বাফার দ্রবণের কনসেপ্ট বের করতে গেলে ওই যে মোল বের করতে হয়, ঘনমাত্রা এবং আয়তন দেওয়া থাকে, সেগুলো কিন্তু ইউজ করতে হয়, এটা তোমাদের লাগবে। যে কোনো জায়গায় তুমি ল্যাবে পরীক্ষা দিবা, টাইট্রেশন করতে যাবা, এই ফর্মুলা তোমাকে ইউজ করতে হবে, কারণ সেখানে ঘনমাত্রা জানা থাকতে পারে, তোমাকে এম বলে দিবে, ভি বলে দিবে, ডাব্লিউ বের করতে হতে পারে, অথবা সব জানো ঘনমাত্রা বের করতে হতে পারে, তাই না? টাইট্রেশন মানে কি? অজানা দ্রবণের ঘনমাত্রা বের করা। সো এগুলো কিন্তু তোমাকে লাগবে, ঠিক আছে? তো এই ফর্মুলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সুপার ডুপার ইম্পর্টেন্ট। কিসের জন্য ভাইয়া? এই ফর্মুলাটা এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ কিন্তু আসে। সো এই পার্টটা মোটামুটি এমসিকিউর জন্য, ঠিক আছে? আর বিক্রিয়া থেকে আগে কোশ্চেন আসতো, তুমি যদি 15-16 সালের কোশ্চেনগুলো দেখো, একদম ক্লাস 9-10 যে কোশ্চেনগুলো করছো লিমিটিং বিক্রিয়ক, আর এইটা এত মোল থেকে ওটা কতটুকু হবে, এটা এত লিটার থেকে ওটা কতটুকু হবে, এই টাইপের কোশ্চেন। এবং বিক্রিয়ার ক্ষেত্রে খুবই সাবধান, একটা বিক্রিয়ার সমতাকরণ করব তারপরে ম্যাথ করব, ঠিক আছে? সো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে অবশ্যই তোমার যেন মাথায় থাকে, অনেকে কিন্তু পরীক্ষার হলে এগুলো ভুলে যাও, ঠিক আছে? যে রাসায়নিক বিক্রিয়ার ম্যাথের ক্ষেত্রে যদি রাসায়নিক বিক্রিয়ার ম্যাথ আসে, হয়ে আসতেছে, হ্যাঁ পুরো তো একটু রাসায়নিকের ম্যাথ যদি আসে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবা যে আগে বিক্রিয়াটা সমতাকরণ করব, কারণ এটা তোমাদের বলে দিতে হয়, এই জন্যই তোমরা এই জিনিসটা না করে ম্যাথ শুরু করে দাও, ঠিক আছে? যে বিক্রিয়া সমতা করে তারপরে হচ্ছে তুমি ম্যাথটা করবা। এবং আরেকটা জিনিস, যে লিমিটিং বিক্রিয়কের ম্যাথ থাকলে আগে লিমিটিং বিক্রিয়ক বের করে সেটা দিয়ে কিন্তু ম্যাথটা করতে হবে, ঠিক আছে? সো এখান থেকে একটা জিনিসই করবা, যেটা কি, সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়কের যে কনসেপ্টটা সেটা একটু মনে করবা, কারণ এইটা কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে যে লিমিটিং বিক্রিয়ক। সেই ক্লাস 9-10 এর 6 নম্বর চ্যাপ্টারে তোমরা কিন্তু এই লিমিটিং বিক্রিয়ক বা লিমিটিং রিঅ্যাকট্যান্ট বের করা শিখে আসছো। সো এখান থেকে এই কটা টপিক পড়লেই তুমি এমসিকিউটা কমন পাবা, ঠিক আছে? লিমিটিং বিক্রিয়কগুলো এমসিকিউতে আসবে না, এগুলো আগে হচ্ছে তোমার যখন বললাম 15-16 সালের দিকে কিন্তু সিকিউতে আসতো, এখন আসে না বললে চলে, খুবই রেয়ার। তবে বিক্রিয়া দিয়ে ম্যাথ এমসিকিউ আসতে পারে, বিক্রিয়া দিয়ে এমসিকিউ আসতে পারে, যে এইটা এত লিটার থেকে ওটা কয়টা হবে, এই টাইপের, এবং ভাই এমসিকিউ ক্লাসে ওগুলো দেখাই দেবো, কোনো সমস্যা নেই। সো এইগুলো ওভারঅল রাসায়নিক বিক্রিয়া এবং মোল নিয়ে কথাবার্তা, এই পার্টটা এমসিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। চলো এরপরের টপিক, মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ঘনমাত্রা। হ্যাঁ, সারাদিন ধরে এখানে স্টার্ট দিতে থাকো, তবু এইটার ইম্পর্টেন্স কমবে না। থিওরি এক্সাম থেকে ল্যাব এক্সাম, সব জায়গায় যদি আমার একটা জিনিসের সাথে সব থেকে বেশি পরিচয় থাকে, সেটা হচ্ছে ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন। এই ঘনমাত্রা তোমাকে ছাড়বে না, তুমি যদি কেমিস্ট্রি নিয়ে হায়ার গ্রাজুয়েশনও করতে যাও, সেখানে ঘনমাত্রা তোমাকে ছাড়বে না, ঘনমাত্রা তোমাকে ধরেই রাখবে, কারণ কেমিস্ট্রিতে আমরা দ্রবণ নিয়ে অনেক বেশি পরিমাণে কাজ করি। তাহলে এই যে ঘনমাত্রা, এটার এককগুলা নিয়ে কিন্তু আমাদের পরিমাণগত রসায়নে অনেকগুলা ফর্মুলা আছে, এগুলাকে খুব ভালো মতো প্রিসাইজলি কোন ফর্মুলাকে কেমনে করলে হবে সেই জিনিসটা এখন তোমাদের আমি দেখাবো, ঠিক আছে? সো ঘনমাত্রার যে কোশ্চেনগুলো আসবে, যে ঘনমাত্রাকে আমরা কি দ্বারা প্রকাশ করি ভাই? এস, তাই তো? ঘনমাত্রাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এস। সো এটার যে এককগুলো আছে, সেই এককগুলো কি কি ভাইয়া? সেই এককগুলো হচ্ছে পার্সেন্ট W/V, পার্সেন্ট W/W, ppm, ppb, তাই তো? সো বিভিন্নভাবে আমরা ঘনমাত্রাকে প্রকাশ করতে পারি। সো সেটা আমরা এখন একে একে দেখবো, ঠিক আছে? তো শুরুতে হচ্ছে ভাইয়া পার্সেন্ট W/V। আমরা যদি এস থেকে পার্সেন্ট
W/V তে যেতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে ভাইয়া? আমরা যাবা সেটাই কষ্ট হবে ভাইয়া। তোমরা সবাই জানো যে যত পার্সেন্ট প্রশ্নে দেওয়া থাকবে, যে 5% অমুক, 10% অমুক, যত পার্সেন্ট দেওয়া থাকবে তুমি তত পার্সেন্টের সাথে তোমরা সবাই জানো কি করতে হয়, একটা 10 গুণ করতে হয়, ডিভাইড বাই সেই যৌগটার আণবিক ভর দ্বারা ভাগ করতে হয়, সেই যৌগটার আণবিক ভর দ্বারা ভাগ করতে হয়, সেই যৌগের আণবিক ভর দ্বারা ভাগ করতে হয়। সো এই জিনিসটা বেসিক্যালি কি বোঝায়? এই জিনিসটা বোঝায় যে 100 ml আয়তনে কোনো একটা জিনিস যত গ্রাম আছে সেটা তত পার্সেন্ট, 100 ml আয়তনে যত গ্রাম আছে সেটা তত পার্সেন্ট, সেখান থেকে এরকম একটা ফর্মুলা আসে। আর যদি এরকম দেওয়া থাকে যে ভাইয়া S is equals to পার্সেন্ট W/W, এই যে তখন আমরা চিন্তা করতেছিলাম যে 100 ml এ কোনো একটা জিনিস কতটুকু আছে, আর এখন চিন্তা করতেছি যে 100 গ্রামে কত গ্রাম আছে। অর্থাৎ জাস্ট আগের জিনিসটাই আমি আয়তনটাকে ভর বানাইছি, এবং তোমরা সবাই জানো যে আয়তন থেকে ভরে যাওয়ার জন্য আমাদেরকে কি করতে হয়? রো বা ঘনত্ব গুণ করতে হয়। কারণ তুমি এই ফর্মুলা সেই ক্লাস 9-10 এর ফিজিক্সে পড়ে আসছিলা যে ভাইয়া রো ইজ ইকুয়ালস টু m/v, বা আমরা ভরকে W দ্বারা কেমিস্ট্রিতে প্রকাশ করি W/v, রো ইজ ইকুয়ালস টু m/v, ভর বাই আয়তন বা W/v। তো সেখান থেকে দেখো রো বা W বা ভর সমান সমান কি? রো ভি, ভি এর সাথে রো গুণ করলে কি পাওয়া যায়? ভর বা W পাওয়া যায়। তাহলে ভর বা W বানাবো কেমনে? ভি এর সাথে রো কে গুণ করে। তাইলে তখন ফর্মুলাটা ছিল কিরকম? এইরকম যে ভাই যত পার্সেন্ট দেওয়া থাকবে তার সাথে 10 গুণ ডিভাইড বাই আণবিক ভর ইনটু রো। এখন এই যে তোমার যে দ্রবণটা দেওয়া থাকবে সেই দ্রবণটার ক্ষেত্রে তোমাকে দেওয়া থাকবে আপেক্ষিক গুরুত্ব। এটাকে আমরা হচ্ছে এখন ইন জেনারেল সেন্সে ঘনত্ব হিসেবে কাউন্ট করব। তোমার প্রশ্নে আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকবে, তুমি সেই আপেক্ষিক গুরুত্বটাকে রো বা ঘনত্ব হিসেবে আপাতত কাউন্ট করবা। এভাবেই তুমি শিখবা। হায়ার ক্লাসে গিয়ে তুমি এই আপেক্ষিক গুরুত্বের অরিজিনাল মিনিং শিখবা। আপাতত তুমি কি জানো যে আপেক্ষিক গুরুত্ব আর ঘনত্ব জিনিসটা সেম। তোমাকে প্রশ্নে দেওয়া থাকবে এটা হচ্ছে 1.2, তুমি সেটা গুণ করবা। এটা দেওয়া থাকবে এটা হচ্ছে 2, তুমি গুণ করবা। এটা 3 দেওয়া থাকবে 3 গুণ করবা। যা দেওয়া থাকবে তাই তুমি হচ্ছে কি করবা? গুণ করবা। তাহলে এটা গেল পার্সেন্ট W/V কিভাবে S এ প্রকাশ করব, আর হচ্ছে পার্সেন্ট W/W থেকে কিভাবে S এ প্রকাশ করব। এবার যদি বলে ভাইয়া S থেকে ppm ppb এগুলা বের করো, তাহলে প্রথমে তুমি যে কাজটা করবা, তুমি আগে ppm এ যাবা। তুমি আগে ppm এ যাবা, তারপরে ppb বললে আরো একটা 1000 গুণ করবা, ppt বললে আরো একটা 1000 গুণ করবা, এরকম আর কি। ঠিক আছে? সো ফার্স্টে আসো ppm মানে কি ভাই? ppm মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার। ppm মানে কি ভাই? ppm মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার। আর এটা মানে কি? s মানে হচ্ছে মোলার, অথবা আমরা বলতে পারি মোল পার লিটার, অথবা আমরা কি বলতে পারি? মোল পার লিটার। সো এই জায়গা থেকে আমাকে মিলিগ্রাম পার লিটারে যাইতে হবে। তাহলে কেমনে যাব? দেখো আমাদের যে ঘনমাত্রা S টা আছে সেটা হচ্ছে মোল পার লিটার, তাই তো? আমাদের ঘনমাত্রাটা আছে হচ্ছে মোল পার লিটারে। এইবার আমি যদি এই ঘনমাত্রার সাথে কি করি ভাইয়া? আণবিক ভর গুণ করি। আণবিক ভর গুণ করি তাহলে কি আসবে তুমি আমাকে বলো? এটার সাথে যদি আণবিক ভর গুণ করি, সো আমাদের এখানে ছিল মোল, আমি তার সাথে কি গুণ করলাম? আণবিক ভর। তাহলে এবার একটু দেখো, তোমরা সবাই একটু আগে পড়ে আসলা যে n is equals to W/m, তাহলে আমি লিখতে পারি কিনা যে ভাই W is equals to n into m, অর্থাৎ মোলের সাথে কেউ যদি আণবিক ভরকে গুণ করে তাহলে কি পাওয়া যায়? ভর বা গ্রাম পাওয়া যায়, তাই তো? তাহলে আমরা কি দেখলাম? আমরা যখন এই যে মোলের সাথে m গুণ করলাম, এটা হয়ে গেল গ্রাম পার লিটার। এবার আমাদের কাজ তো সিম্পল, হ্যাঁ মিলিগ্রাম লাগবে। সো গ্রামের থেকে মিলিগ্রাম 1000 গুণ কি ছোট, তাহলে ছোট যেতে হলে কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে কি করব? S into m, তার সাথে একটা 1000 বা 10⁻³ গুণ করলেই গ্রাম হয়ে যাবে মিলিগ্রাম পার লিটার। এই যেটাকে তোমরা হচ্ছে ppm বলো। আর ফর্মুলা হিসেবে অনেকে মুখস্থ রাখতে চাও, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? কোনো কিছু চিন্তা করা ছাড়াই যদি করতে চাও, হ্যাঁ ঘনমাত্রা দেওয়া আছে 0.2 মোলার, তার সাথে তার আণবিক ভর গুণ করবা, 10⁻³ গুণ করবা, শেষ ppm চলে আসবে। ঠিক আছে? আর এটা হচ্ছে সিকিউতে আসলে তোমাকে এইভাবে 3টা লাইনে দেখাইতে হবে যে আচ্ছা যত মোলার দেওয়া আছে সেটা হচ্ছে মোল পার লিটার, আণবিক ভর গুণ করলে গ্রাম পার লিটার, 1000 গুণ করলে মিলিগ্রাম পার লিটার, শেষ। এইবার দেখো ppb বললে, ppt বললে তোমার কি কোনো এক্সট্রা কাজ আছে? না। এই যে ppm যেটা আসবে তার সাথে আরো একটা 1000 গুণ করবা, তাহলে কি হবে? মিলিগ্রাম থেকে এটা হয়ে যাবে মাইক্রোগ্রাম পার লিটার। কি হয়ে যাবে? মাইক্রোগ্রাম পার লিটার। হ্যাঁ পিপিটি বললে কি আরো কাজ করতে হবে? না। পিপিটি মানে কি? এটা পিপিবির থেকেও 1000 গুণ বড়। তাহলে কত গুণ করবা? ppm যা আসবে তার সাথে 10⁻6 গুণ করবা, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে ন্যানোগ্রাম পার লিটার। কথা বুঝতে পারছো যে 10⁻³ করে বাড়তেছে, 10⁻³ মানে মিলি।
তারপরে কি আসবে তুমি দেখো মাইক্রো, তারপরে কি আসবে ন্যানো, এগুলো কিন্তু তোমরা পড়ছো। তাহলে জাস্ট খালি 1000 করে গুণ করলেই ppm বের করে 1000 গুণ করলে ppb, আরো একটা 1000 অর্থাৎ 10⁶ গুণ করলে ppt আসবে। ঠিক আছে, তাহলে এই যে ঘনমাত্রার এই যে ট্রান্সফরমেশন গুলো, এগুলো কিন্তু তোমার লাগবে। এখন এগুলো তো গেল কিসের জন্য ভাইয়া? সিকিউর জন্য। এমসিকিউতে আসলে কি করব? ডিরেক্ট ফর্মুলা ইউজ করব, যে ভাই পার্সেন্ট ডাব্লিউ বাই ভি যত পার্সেন্ট 10/m, হ্যাঁ পার্সেন্ট ডাব্লিউ বাই ডাব্লিউ জাস্ট ফর্মুলা ইউজ করব। হ্যাঁ সিকিউতে আসলে একক ভাঙায় দেখাবো, আর এমসিকিউতে আসলে ডিরেক্ট ফর্মুলা বসাবো করবা। আরেকটা জিনিস আসে এমসিকিউতে, অনলি এমসিকিউতে আসে, ঠিক আছে, এবং এই ট্রিক্সটা তুমি অনলি এমসিকিউতে অ্যাপ্লাই করতে পারবা, অনলি এমসিকিউতে। সেটা কি? সেটা হচ্ছে তোমাকে বলবে পার্সেন্ট ডাব্লিউ ডিভাইড বাই ভি থেকে তুমি কই যাবা? পিপিএম এ যাবা। কিসে প্রকাশ করবা? পিপিএম। এমসিকিউ অনেক বেশি পপুলার এবং এখানে কোনো কাজ করতে হয় না, কিছুই করতে হয় না। যত পার্সেন্ট দেওয়া থাকবে সেখান থেকে তুমি যদি পিপিএম এ যাইতে চাও, তাহলে ফর্মুলাটা কি জানো? যত পার্সেন্ট দেওয়া থাকবে তার সাথে 10⁴ গুণ করবা, শেষ। এটাই অ্যান্সার। খুবই সিম্পল না? সো এই কাজটা কিন্তু তুমি সিকিউতে করতে পারবে না, অনলি ফর এমসিকিউ। যত পার্সেন্ট দেওয়া থাকবে তার সাথে 10,000 বা 10⁴ গুণ করলেই কই যাওয়া যায়? ডিরেক্ট পিপিএম এ যাওয়া যায়। তোমার প্রশ্ন হতে পারে কেমনে ভাইয়া, কেমনে? ভাই পিপিএম মানে কি? এস এর সাথে এম গুণ করব আর 1000 গুণ করব, তাই তো? এবার আসো, আবার এস মানে কি? পার্সেন্ট 10/m, তাহলে এস এর জায়গায় পার্সেন্ট 10/m চিন্তা করো, ওই নিচের এম আর এই এম কাটাকাটি, একটা 1000 আর এখানে একটা 10 গুণ গিয়া কত? 10⁴। এই যে পার্সেন্ট যত 10⁴। সো এখান থেকে আসে আলটিমেটলি। সো এই ফর্মুলাগুলো তোমাকে ইউজ করে ঘনমাত্রার ম্যাথগুলো কিন্তু করতে হবে, এবং এগুলো কিন্তু গ নাম্বার কোশ্চেনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। গ নাম্বার কোশ্চেনে কিন্তু এই জায়গা থেকে অনেক বেশি কোশ্চেন আসে, অনেক বেশি কোশ্চেন কিন্তু আসে, আর এর সাথে এমসিকিউতে তো আসবেই, এর সাথে এমসিকিউতে তো মাস্ট আসবেই। ঠিক আছে, সো ঘনমাত্রার টপিকটা থেকে কিরকম কোশ্চেন আসবে আশা করি তুমি পুরো ক্লিয়ার হয়েছো। এরপরে আসো ভাইয়া অ্যাসিড ক্ষার প্রশমন। অ্যাসিড ক্ষার প্রশমন থেকে ম্যাথ আসতে পারে, অ্যাসিড ক্ষার প্রশমন থেকে ম্যাথ আসতে পারে, মিশ্রণের ম্যাথ আসতে পারে, মিশ্রণের ম্যাথ আসতে পারে। কেমনে করবা দেখাই, দুইটা ওয়ে আছে, একটু দেখাচ্ছি, এখানে অনেক কনফিউশন থাকে। সো মিশ্রণের ম্যাথটা অনেকে বলে ভাই এইভাবে করলে হবে কিনা, ওইভাবে করলে হবে কিনা, দেখাই দিচ্ছি ভাই কেমনে করবা। এরপরে আসো ভাইয়া একটা হচ্ছে কি, একটা হচ্ছে গ্রাফ আসতে পারে। ঠিক আছে, গ্রাফ আসতে পারে, অথবা থিওরি কোশ্চেন তোমার কাছে আসতে পারে, যে এই এরকম অ্যাসিড এবং এরকম একটা ক্ষার মিক্স করছি, বলো তো এখানে কোন নির্দেশক ব্যবহার করা যাবে, এবং তুমি সাথে গ্রাফটা দিবা আর কি। সো একই টাইপের কোশ্চেন, গ্রাফ অথবা থিওরিটিক্যাল কোশ্চেন। সো অ্যাসিড ক্ষার প্রশমন থেকে যদি ম্যাথ আসে তাহলে অবশ্যই মিশ্রণের ম্যাথ আসবে। তোমাকে এরকম একটা বা দুইটা পাত্র দেওয়া থাকবে, এই একটা পাত্র, এই একটা পাত্র, আরো পাত্র দেওয়া থাকতে পারে, বাট বেসিক কাহিনী একই। তোমার একটার মধ্যে কি থাকবে? অ্যাসিড দেওয়া থাকবে, এটা একটা ঘনমাত্রা দেওয়া থাকবে, যেমন ধরো হচ্ছে 2 মোলার, তারপর হচ্ছে 20 ml, ঠিক আছে 20 ml, এখানে দেওয়া আছে ধর হচ্ছে 0.05 মোলার, তারপর হচ্ছে 40 ml, এবং এখানে একটা ক্ষার দেওয়া থাকবে। তোমাকে যেটা বলবে সেটা হচ্ছে বলো যে ভাই এটা হচ্ছে এ পাত্র বা 1 নাম্বার পাত্র, ভাই এটা হচ্ছে 2 নাম্বার পাত্র, মিক্স করলে তোমার হচ্ছে মিশ্রণের প্রকৃতি কেমন হবে, মিশ্রণের ঘনমাত্রা কত হবে, এই টাইপের কোশ্চেন আসবে। এখন এই ম্যাথটা তোমরা বেশিরভাগই ইন্টারেস্টে কিন্তু এমনি শিখো, যে ভাইয়া 0.2 ml 20 মোলার, 20 ml 0.2 মোলার এই অ্যাসিডটা, যেটা ধরো এটা হচ্ছে HCl, তাহলে HCl ইকুইভ্যালেন্স টু কি হবে? আমরা এই যে এই দুটো জিনিসকে গুণ করি, এন্ড 20 আর 0.2 এই জিনিসটা যখন আমরা গুণ করব, গুণ করে যে মানটা আসবে সেই মানটা আমরা এখানে লিখব। তারপরে কি লিখি? যে এত ml, এখানে যেই মানটা আসবে গুণ করে সেইটা এত ml এবং 1 মোলার HCl। এই সিস্টেমে কিন্তু আমরা হচ্ছে কি করি, তোমার অ্যাসিডের মানটা বের করি। আবার আমরা ক্ষারটা যখন করব সেম সিস্টেমে, যে ভাই 40 ml কত দেওয়া আছে? 0.05 মোলার, এবং এখানে ধরে এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তখন আমরা কি করি, যে ভাই এখান থেকে এই যে এই দুটাকে আবার গুণ করব, যা আসবে সেই মানটা গুণ করে এখানে আয়তন আকারে লিখবো, আর ঘনমাত্রাকে লিখবো 1 মোলার, এবং এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। দেন আমরা তুলনা করবো যে আচ্ছা এটা আছে এত ml, এটা আছে এত ml। এই কাজটা কেন করে একটু বোঝার চেষ্টা করো ভাইয়া। এই যে তুমি ঘনমাত্রা যখন 1 মোলার বানাচ্ছ, তখন তুমি দেখতেছো যে আচ্ছা দুইজনের ঘনমাত্রা যেহেতু সেম, দেখি তো কে বেশি আছে কে কম আছে। কিন্তু আগে ও ছিল 0.05, ও ছিল 0.2, এই দুটো জিনিসের কি তুলনা চলে? একটা অনেক গাঢ় দ্রবণ, একটা হালকা দ্রবণ, তাদের মাঝখানে তুমি তুলনা করবা যে ভাইয়া গাঢ়টা তো কম আছে, হালকাটা তো বেশি আছে? আরে ভাই গাঢ় যেটা কম আছে ওই কমটাই দেখা গেল বেশির থেকে, যেটা তোমার হালকা তার থেকে বেশি পাওয়ারফুল, এমন হইতেই পারে। তাহলে আমাদের এখানে সলিউশন কি? সলিউশন হচ্ছে আমরা এই যে 20 আর 0.2 গুণ করলে ধরো 4 আসবে।
সো 20 আর 0.2 গুণ করলেও 4 আসবে। আর এখানে যদি আমি 4 আর 1 লিখি, এখানে যদি আমি হচ্ছে 4 ml 1 মোলার লিখি, 4 আর 1 গুণ করলেও তো 4 আসবে। এই জিনিসটা তোমরা বোঝো না, খালি হচ্ছে মুখস্থ করে যাও। বোঝার চেষ্টা করো, এই দুটো জিনিসকে গুণ করলে এই মানটা আয়তনে লিখে ঘনমাত্রাকে 1 কেন লিখি, ঘনমাত্রাকে 1 কেন লিখি, যেন দুটো জিনিসের মাঝখানে তুলনা করতে পারি যে ভাই ও 1 মোলার, ও 1 মোলার, এইবার খেলা হবে সমানে সমান, দুইজনেই সেম পাওয়ারফুল। তাইলে দেখি তো কে বেশি আছে। তাহলে ও ধরো 4 আর ও ধরো হচ্ছে 8, তাহলে ও বেশি আছে না? তাহলে এখানে মিশ্রণের প্রকৃতি কি হবে? ক্ষারীয়, কারণ ক্ষার এখানে বেশি আছে, ক্ষার এখানে বেশি আছে। সো এভাবে আমরা কিন্তু তুলনা করি। আবার অনেকে যে কাজটা করো সেটা হচ্ছে ভাইয়া এখানে দেখেন এস দেওয়া আছে, এস দেওয়া আছে, ভাইয়া ভি দেওয়া আছে। তো আমরা তো ফর্মুলা পড়ে আসছি একদম শুরুতে যে n = SV। তো এই ফর্মুলা দিয়ে তোমরা বের করতে পারি যে কার মোল বেশি, যেটার মোল বেশি সেটাই তো বেশি পাওয়ারফুল। এই কাজটা তুমি করতে পারো, সমস্যা নাই। বাট অনেক টিচার আছে যেহেতু ইন্টারে হচ্ছে সে এইভাবে পড়ায় অভ্যস্ত, সে কিন্তু ওই মোলে ম্যাথ করা পছন্দ করে না। কথা বুঝতে পারছো? সো অনেক টিচার আছে মোলে ম্যাথ করা পছন্দ করে না। তুমি গাইড বই যেখানেই দেখো, বেশিরভাগ জায়গাতে তুমি যদি হাজারি স্যারের বই পড়ো, কবির স্যারের বই পড়ো, খুলে দেখো, তারা কিন্তু এই তুল্য সংখ্যার সিস্টেমটা দিয়ে বা এই যে তোমার ইকুইভ্যালেন্ট যে সিস্টেমটা, এটা দিয়ে ম্যাথগুলো করে রাখছে। তো তোমার কিন্তু উচিত এই সহজ নিয়মটা সুন্দর মতো করে ফেলা। এটা কিন্তু আহামরি কঠিন কিছু না, তুমি একটা লেকচার দেখলে, যে কারো একটা লেকচার দেখলেই করতে পারবা। ঠিক আছে? সো এই সিস্টেমে ম্যাথ করাটা তুমি প্রেফার করি। ঠিক আছে? মানে বোর্ডে টিচার হচ্ছে এই জিনিসটাকে প্রেফার করে, এই জিনিসটাকে প্রেফার করে। মোল সংখ্যার যে জিনিসটা আছে, তুমি হচ্ছে এই ক্ষারের মোলটা বের করলা n অফ বেস, তুমি হচ্ছে অ্যাসিডের মোলটা বের করলা n অফ অ্যাসিড, এটা করা যায়, অ্যান্সার মিলবে, সবই ঠিক আছে। বাট এইটা করলে সেফ, যে ভাই এটা করলে তোমার নাম্বার কাটবে না আর কি। ঠিক আছে? আর যারা অমনে করছে, ঠিক আছে, তুমি এখন তোমার নতুন করে এটা শেখা লাগবে না, 1 মাস আছে পরীক্ষার। ঠিক আছে? দরকার নাই, তুমি হচ্ছে তোমার মতো কইরা এসো। ঠিক আছে? কোনো সমস্যা নাই, বাট ভালো হয়, বেস্ট হয় এটা দিয়ে করে আসবে। থিওরিতে কি আসবে ভাইয়া? মিশ্রণে, এখান থেকে তো মিশ্রণের প্রকৃতি আসবে, সর্বোচ্চ মিশ্রণের ঘনমাত্রা বের করতে বলতে পারে। গ্রাফ বা থিওরিতে কি আসবে ভাইয়া? এইখানে তোমাকে কোশ্চেন করবে যে আচ্ছা ধরো আমি হচ্ছে কি করলাম, একটা স্ট্রং অ্যাসিড প্লাস একটা উইক বেস মিক্স করলাম, একটা উইক বেস মিক্স করলাম, তাহলে বলতো এই মিশ্রণে আমরা হচ্ছে উপযুক্ত নির্দেশক কি হবে? এরকম থিওরি কোশ্চেন তোমাকে দিয়ে দিবে যে এখানে উপযুক্ত নির্দেশক কি, বা আমরা কোন নির্দেশক এখানে ব্যবহার করতে পারি, এই টাইপের কোশ্চেন আসতে পারে। ঠিক আছে? এবং অবশ্যই এখান থেকে কিন্তু গ্রাফগুলো আসতে পারে, এবং এখান থেকে কিন্তু কি আসতে পারে, পিএস কিভাবে চেঞ্জ হয় সেই গ্রাফটা আসতে পারে। তোমার কাছে প্রশমন বিন্দুটা জানতে যেতে পারে, তোমার কাছে প্রশমন বিন্দু জানতে যেতে পারে। প্রশমন বিন্দুগুলো কিন্তু অবশ্যই মনে রাখবা। যেমন ধরো স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেসের প্রশমন বিন্দু একদম মাঝামাঝি 7, কারণ ও শক্তিশালী, ও শক্তিশালী, তো দুজন মারামারি করলে কই থাকবে? একদম সাথে থাকবে। অ্যাসিডও না, খারো না, একদম মাঝামাঝি। আবার ধরো অ্যাসিডটা একটু স্ট্রং, তাহলে অ্যাসিডের শক্তি বেশি, তাহলে কই থাকবে? সাথে থেকে কম, যেমন 5.27। আবার খারটা একটু স্ট্রং, তাহলে কই থাকে? 8.80। আর দুইটাই দুর্বল, তাহলে ওখানে পিএস চেঞ্জ হয় না, ওখানে কোনো নির্দেশক ব্যবহার করতে পারি না, ওখানে কোনো প্রশ্ন বিন্দু পাওয়া যায় না। এগুলো কিন্তু তোমরা পড়ছো গ্রাফে, তাই না? আর এই গ্রাফটা সবাই দেখছো যে আমরা কি করি, একটা গ্রাফের মধ্যেই, মানে একটা ইসের মধ্যেই সবগুলা গ্রাফ চাইলে শিখতে পারো তুমি। যেখানে এটা হচ্ছে ধরো 7, এরপর তুমি উপরে এখান থেকে 14 পর্যন্ত দিবা, নিচে হচ্ছে 0 পর্যন্ত দিবা। এবং শক্তিশালী ক্ষার হলে কি হবে? শক্তিশালী ক্ষার হলে এইভাবে উঠবে। ঠিক আছে? শক্তিশালী অ্যাসিড হইলে একদম 0 পর্যন্ত নামে। ঠিক আছে? 3 এর পরে এসে চেঞ্জ হওয়া শুরু হয়। আবার দুর্বল হলে একটু কম চেঞ্জ হয়, এবং দুর্বল অ্যাসিড হলে একটু কম চেঞ্জ হয়। এই একটা ইসের মধ্যে কিন্তু তুমি পিএইচ গ্রাফ সবগুলো আঁকতে পারো। শুধুমাত্র সুন্দর মতো 4টা কম্বিনেশনের গ্রাফ শিখে ফেলবা, আসলে সুন্দর মতো গ্রাফগুলো দিবা। তারা না চাইলেও গ্রাফ দিবা, কারণ লেখা তো খুব বেশি না, লেখা তো খুব বেশি না। এবং অবশ্যই বিক্রিয়া কিন্তু দেখাইতে হবে। ঠিক আছে? বিক্রিয়া কিন্তু মাস্ট, তোমাকে কখনোই বলবে না যে বিক্রিয়া সহ এগুলো দেখাও। ঠিক আছে? সো বিক্রিয়া কিন্তু মাস্ট। সো কেউ যদি এই অ্যাসিড ক্ষার প্রশমন থেকে থিওরিটিক্যাল কোশ্চেন অ্যান্সার করতে চাও, তাহলে তোমার কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। কোন নির্দেশক ব্যবহার করব, গ্রাফ, প্রশমন বিন্দু মেনশন করতে হবে, এবং বিক্রিয়া মাস্ট বি তোমাকে দিতে হবে। তাইলে তুমি 4 এ 4 মার্কস পাবা, নাইলে কিন্তু 1-2 নাম্বার কাটতে পারে, এটা টিচারের উপর ডিপেন্ড করে, আবার নাও কাটতে পারে। এগুলো বোর্ডের টিচার বুঝে না, বোর্ডের মার্ক কেমনে দেয় না দেয় তারাই জানে। সো এই হচ্ছে এখানকার কথাবার্তা। এরপরে আসো ভাইয়া, চারণ বিজারণ সংক্রান্ত অনেক বেশি ইম্পর্টেন্ট, আসবেই তো। সিকিউ তো এখান থেকে আসবেই, তুমি জানো, এমসিকিউ আসবেই। সো সিকিউ আসবেই, সো এটা আর বলে লাভ নাই যে ভাই সিকিউ আসবে কি আসবে না, সিকিউ আসবে। এবার আসো কেমনে আসবে ভাইয়া, এখান থেকে একটা সিকিউ আসবে হচ্ছে এইভাবে, একটা কোশ্চেন গ নাম্বারে 3 নাম্বার আসতে পারে এইভাবে, যে জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ, জারণ বিজারণ বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ। ওই যে তোমরা অর্ধ বিক্রিয়া দিয়ে
আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ বিক্রিয়াগুলোকে যে সমতাকরণ করছো, জারণ বিজারণ বিক্রিয়াগুলোকে সমতাকরণ করতে শিখছো ইন ডিটেলসে, এই কোশ্চেনটা কিন্তু আসবে। এন্ড এখান থেকে আমি তোমাকে মোস্ট ইম্পর্টেন্ট 6টা বিক্রিয়া লিখে দিচ্ছি, তুমি অন্য সবকিছু ভুলে যাও, এই 6টা বিক্রিয়া তুমি দেখো, এই 6টা বিক্রিয়া তোমার বেশিরভাগ বোর্ডে আসবে। ঠিক আছে, এই 6টা বিক্রিয়া তোমার কিন্তু বেশিরভাগ বোর্ডে আসবে। কি কি ভাই? 1 নম্বরে তুমি এইটা সমতাকরণটা পড়বা K2Cr2O7 প্লাস FeSO4, কারণ তুমি জানো যে লোহায় ভেজালের ম্যাথগুলো খুব 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 পরিমাণে আসে, সো এটার তোমার জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণটা কিন্তু পড়ে রাখতে হবে। প্লাস তার সাথে অ্যাসিড মিডিয়াম হিসেবে কিন্তু আমরা সালফিউরিক অ্যাসিডই বেশিরভাগ কোশ্চেনে পাই। এরপর তোমার KMnO4 এর সাথে সেম বিক্রিয়াটা KMnO4 প্লাস FeSO4 প্লাস H2SO4, দেখবা এই 6টার মধ্যে একটা কিন্তু তোমার বোর্ডে চলে আসবে। ঠিক আছে, এরপর তোমার K2Cr2O7 প্লাস H2C2O4 অক্সালিক অ্যাসিড, এটা কিন্তু খুবই কমন, অক্সালিক অ্যাসিড প্লাস তোমার হচ্ছে অম্লীয় মাধ্যম হিসেবে H2O4 আমরা ইউজ করতে পারি। এরপর সেম বিক্রিয়াটাই আমরা চাইলে KMnO4 দিয়েও করতে পারতাম, KMnO4 প্লাস অক্সালিক অ্যাসিড H2C2O4 প্লাস হচ্ছে H2SO4। এবং আরো দুইটা বিক্রিয়া ভাইয়া, আরো দুইটা বিক্রিয়া আমাদের পরীক্ষাতে খুবই কমনলি আসে, সেটা হচ্ছে এই K2Cr2O7 এর সাথে H2S প্লাস H2SO4 এবং লাস্টলি KMnO4 এর সাথে এই সেম বিক্রিয়াটা KMnO4 প্লাস H2S প্লাস H2SO4। এই 6টা বিক্রিয়ার মধ্যে থেকে দেখবা একটা না একটা তোমার গ নাম্বার কোশ্চেনে দিয়ে দিয়েছে জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ করো, এই জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ করো, এই জারণ বিজারণ বিক্রিয়াটা সমতাকরণ করো। এবং এইটা ডিটেলসে পড়া যেমন লাগবে, প্লাস ডিটেলস তো পড়বাই, ডিটেলস তো পড়বাই যে কেমনে সমতাকরণ করতে হয়, কেমনে। ফার্স্টে তোমাকে কি দেখাইতে হবে? ফার্স্টে তোমাকে জারণ অর্ধ বিক্রিয়া দেখাইতে হবে, তারপরে তোমাকে বিজারণ অর্ধ বিক্রিয়া দেখাইতে হবে। দুইটা দেখানোর পরে তুমি হচ্ছে কি করবা, যদি ইলেকট্রন সমান না হয় তাহলে এটাকে 1 নাম্বার দিলে এটাকে 2 নাম্বার দিবা, বলবা এটাকে এত দ্বারা গুণ করে ওটাকে এত দ্বারা গুণ করে ইলেকট্রন সমানটা করবা। করার পর তুমি কি করবা? দর্শক আয়নটা সরবরাহ করবা, যে দর্শক আয়ন সরবরাহ করে পাই। ঠিক আছে, ফাইনালি তোমার হচ্ছে লাস্ট লাইনে কি আসবে? তোমার হচ্ছে সমতাকৃত সমীকরণটা আসবে। একদম পুরো ডিটেইলসে শিখবা। প্লাস প্লাস শর্টকাট কি শিখবো? শর্টকাট। শর্টকাট শিখতেই তোমাকে হবে, শর্টকাট তোমাকে শিখতেই হবে, শর্টকাট তোমাকে শিখতেই হবে, শর্টকাট তোমাকে শিখতেই হবে। কিসের জন্য? কারণ এই যে এখানে আসো ভাইয়া, জারণ বিজারণ বিক্রিয়ার ম্যাথ করবা না? জারণ বিজারণ বিক্রিয়ার ম্যাথ করবা না? আয়োডিমিতি এবং আয়োডোমিতির ম্যাথ করবা না? সো এই যে জারণ বিজারণ বিক্রিয়ার ম্যাথ যখন করতে যাবা, তোমাকে যেই ম্যাথই দেখ, তোমাকে যেই দুজনের ম্যাথে এখান থেকে দেখ, বেশিরভাগ সময় তো লোহায় ভেজাল অথবা আয়োডিমিতি এবং আয়োডোমিতির বিক্রিয়া থেকে কপারের পরিমাণ, এই দুটো জিনিসই তো আসে। যেই ম্যাথই দেখ, তোমাকে প্রথমেই লিখতে হবে যে এই নিম্নোক্ত বিক্রিয়াটির সমতাকৃত রূপ হলো এটা, যে উপরিউক্ত বিক্রিয়া বা নিম্নোক্ত বিক্রিয়া যেটাই লেখেন, যে নিম্নোক্ত বিক্রিয়ার সমতাকৃত রূপ হচ্ছে, ধরো তোমাকে দিছে হচ্ছে K2Cr2O7 FeSO4 সালফিউরিক অ্যাসিড, K2Cr2O7 প্লাস FeSO4 প্লাস সালফিউরিক অ্যাসিড H2SO4। সেখান থেকে কি কি তৈরি হয়? এই যে Fe2 প্লাস থেকে Fe2SO4 তৈরি হয়, প্লাস সালফিউরিক অ্যাসিড থেকে তো কিছু তৈরি হয় না আমাদের, এই যে কটা তোমার হচ্ছে অক্সিজেন, সেখান থেকে পানি তৈরি হয় H2O প্লাস ক্রোমিয়াম যেটা আছে সেটা ক্রোমিয়াম 3 প্লাস হয়ে যায়, অর্থাৎ Cr2SO4 3। ঠিক আছে, সো এই যৌগগুলো কিন্তু এখান থেকে তৈরি হয়। আর আরেকটা জিনিস, যে পটাশিয়াম আর এখানে সালফেট মিলে তোমার হচ্ছে পটাশিয়াম সালফেট K2SO4 তৈরি করে। এখন আমরা যখন এই যে এইভাবে শর্টকাট শিখছি, দেখো কিভাবে প্রথমে কি করতে হয়, এই যে জারক এবং বিজারকের তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করতে হয়। FeSO4 একটা ইলেকট্রন ত্যাগ করে, তাই তুল্য সংখ্যা 1, সো 1 হচ্ছে ওর সামনে, আর ও 6টা ইলেকট্রন নেয়, তাহলে 6 হচ্ছে ওর সামনে। এরপর যখন আমরা কি করি, দেখি যে ভাই পটাশিয়াম 2টা আছে, পটাশিয়াম 2টা আছে, তারপরে ক্রোমিয়াম 2টা আছে, ক্রোমিয়াম 2টা আছে, আয়রন 6টা আছে কিন্তু আয়রন 2টা আছে, তাহলে সামনে একটা 3 দিতে হবে, তাহলে 3 × 2 = 6টা হবে। পানি অক্সিজেন 7টা আছে, তাহলে পানিও কি হবে? 7টা হবে। এই যে
এই যে শর্টকাটটা আমরা শিখি, ফার্স্টে তুল্য সংখ্যা এক্সচেঞ্জ, এরপরে পটাশিয়াম মিলাবো, ক্রোমিয়াম মিলাবো। এখানে যদি হচ্ছে KMnO4 হইতো তাহলে ক্রোমিয়ামের জায়গায় ম্যাঙ্গানিজ মিলাইতাম। এখানে যাকে দিব FeSO4, এখানে দিলে হচ্ছে কি মিলাবো, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, সো কার্বন মিলাবো। এই H2S থেকে সালফার তৈরি হয়, সালফার মিলাবো। আর বাকি পার্টটা কিন্তু পুরোপুরি সেম, যে কটা অক্সিজেন সে কটা পানি, যে কটা অক্সিজেন সে কটা পানি, যে কটা অক্সিজেন সে কটা পানি। এই 4টা স্টেপ ফলো করে কিন্তু আমরা জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ করি। এটা আগে লিখে নিবা, তারপর এখান থেকে তুমি বলতে পারবা যে আচ্ছা দেখেন একটা K2Cr2O7 6টা FeSO4 এর সমান। এই যে এখান থেকে তুমি একটা শুরু করবা যে ভাইয়া 1 মোল K2Cr2O7 একাই ইকুইভ্যালেন্স টু 6 মোল FeSO4। এটা না লিখে কিন্তু বা এই বিক্রিয়া না দেখায় কিন্তু তুমি মুখস্থ এই লাইনটা লিখবা না, মুখস্থ এই লাইনটা লিখবা না, তাহলে কিন্তু কমপ্লিট সিকোয়েন্স করা হইল না। ঠিক আছে, সো কেন অ্যান্সার করতে হবে, যে বিক্রিয়া থাকুক, লোহায় ভেজালের ম্যাথ থাকতে পারে, যেটাই থাকতে পারে, আগে বিক্রিয়া দেখাবো, সমতাকরণ করব, তারপর এখানে আসবো। এখন এটার জন্য কি ভাইয়া জারণ বিক্রিয়া, অর্ধ বিক্রিয়া, বীজাণু অর্ধ বিক্রিয়া দেখাতে হবে? নো, কোনো সমস্যা, একদম শর্টকাটটা লিখবা। কথা বুঝতে পারছো? একদম শর্টকাটটা লিখবা। আর গ নাম্বার কোশ্চেন আসবে এরকম যে ভাই এদের বিক্রিয়াকে জারণ বিজারণ বিক্রিয়া পদ্ধতি সমতাকরণ করো, তখন তুমি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণটা দেখাবো। সো ওভারঅল এই চ্যাপ্টারের কোশ্চেন যদি দেখো তাহলে একদম সিকিউর জন্য, একদম সিকিউর জন্য তোমার চোখ যাবে ঘনমাত্রা, টাইট্রেশন, অ্যাসিড ক্ষার প্রশমন, গ্রাফ, ম্যাথ, মিশ্রণের প্রকৃতি সেখানে, এবং জারণ বিজারণ। কথা বুঝতে পারছি? সো এই পাঁচটা জিনিস থেকেই টোটাল 4টা কোশ্চেন আসবে, গ গ গ গ 2টা কোশ্চেন, তোমরা জানো 20 মার্কের। সো দেখো মাত্র 5টা জিনিস, তার মধ্যে 4টা আসবে তুমি জানোই। সো 5টা জিনিস পড়ে ফেললেই সুন্দর মতো কিন্তু হয়ে যাবে। কেমনে অ্যান্সার করবা সেটা বলে দিলাম। এখন পড়ার পালা তোমাদের। প্রত্যেকটা জিনিস রিভাইজ করো, ফর্মুলাগুলো রিভাইজ করো, কখন কোন অ্যান্সার করতাম, কোন একক দিতাম, কিভাবে স্টেপ বাই স্টেপ, সেগুলো একটু মাথায় বারবার করে রিভাইজ করো। একটা ম্যাথ পারো তুমি, হচ্ছে পরিমাণগত রসায়ন তোমার করা আছে, কোনো সমস্যা নেই, খাতাটা খুলে দেখো প্রত্যেকটা টাইপ তুমি কেমনে করছিলা। 5টা টাইপের একটা করে ম্যাথ করো, বোর্ড কোশ্চেন গুলো নাও। তুমি হচ্ছে একদম 17 সাল থেকে শুরু করে 23 সাল পর্যন্ত না পারো, 19 সাল থেকে 23 সাল করো, 4টা বছর করো, 3টা বছর কোশ্চেন করো, বাকিগুলো একটু চোখ বুলায় যাও যে দেখি তো কি আসছিল, দেখি পারি কিনা, 18 সালে কি আসছিল, এরকম। সো তোমাদের সাথে দেখা হবে পরিমাণগত রসায়নের MCQ লেকচারে। সে মধ্যে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।